বাংলার ডাকাত যোগেন্দ্রনাথ গুপ্ত। গল্প ডাকাতের বাড়ি। সন্ধ্যার একটু আগে আমি একখানা বাড়ির পাশে আসিলাম। মাঠ হইতে সরু একটা পথ বাড়ির কাছে গিয়াছে। মাঠের শেষে এই প্রথম গ্রাম ও বাড়ি দেখিলাম। বাড়িখানি একটি খালের ধারে। দেখিয়া বেশ সম্পন্ন গৃহস্থের বাড়ি বলিয়াই মনে হইল। বাড়ির বাহিরে বড় বড় চারখানি ঘর, দুই পাশে দুইটি বড় ধানের মড়াই। সম্মুখেই বাড়ির দক্ষিণ ভাগে একটি বেশ বড় পুকুর। পুকুরের চারিপারে কলা গাছ। আমি দৌড়াইতে দৌড়াইতে বাহির বাড়ির একটি ঘরের মধ্যে যে একখানি তক্তাপোষ পাতা ছিল তাহার ওপর বসিয়া পড়িলাম। আমি হাঁপাইতেছিলাম। আমার শরীর এমন অবসন্ন হইয়া পড়িয়াছিল যে উঠিবার শক্তিই ছিল না। কিছুকাল বিশ্রাম করিবার পর শরীরে একটু বল পাইলাম। বাড়ির কোনো জনপ্রাণীকে দেখিতে পারিলাম না। কোথায় আসিলাম, এ কাহার বাড়ি, এখানে আশ্রয় মিলিবে কি না, এসব নানা চিন্তা করিতেছিলাম। আর ভাবিতেছিলাম কি কুক্ষণেই না এবার যাত্রা করিয়াছিলাম। কেনই বা মা আমাকে লেখাপড়া শিখাবার জন্য ব্যস্ত হইয়াছিলেন। বাড়িখানা বাস্তবিকই বেশ সমৃদ্ধ গৃহস্থের বলিয়াই মনে হইল। বাড়ির তিন দিকেই বড় বড় গাছপালা এমনভাবে অন্ধকার করিয়া আছে যে এ বাড়ির পাশে অন্য কোনো বাড়ি আছে কি না তাহাও বুঝিতে পারিলাম না। এমন সময় দেখিলাম একটি বউ কলসি কাঁখে করিয়া বাহির বাড়ির উঠানের মধ্য দিয়া পুকুর হইতে জল আনিতে চলিয়াছে। বউটির মুখে ঘোমটা ছিল না। সে এদিক ওদিক তাকাইয়া চলিতেছিল। তাহার দৃষ্টি হঠাৎ আমার ওপর পড়িল। আমিও তাহাই চাইতেছিলাম। আমার ভরসা হইল হয়তো এবার আমার একটা ব্যবস্থা হইবে। সে আমার দিকে চাহিয়া যেন অত্যন্ত বিষণ্ণ হইয়া পড়িল। তারপর আস্তে আস্তে বাড়ির দিকে চলিয়া গেল এবং খানিক পরেই ফিরিয়া আসিয়া কহিল, আপনি কি বামুনের ছেলে? আমি বলিলাম হ্যাঁ। তারপরে সে জিজ্ঞাসা না করিলেও একে একে আমার সব কথা খুলিয়া বলিলাম। বউটি আমার মুখে সব কথা শুনিয়া অত্যন্ত বিষণ্ণ হইয়া পড়িল এবং বলিল, ঠাকুর, আপনি যে বিপদের হাত হতে উদ্ধার পেয়েছেন মনে করেছেন, সে বিপদের হাত হতে আপনি রক্ষা পাননি। কোথায় এসেছেন জানেন? এ ডাকাতের বাড়ি। এই কথা শুনিয়া আমি ভয় থরথর করিয়া কাঁপিতে লাগিলাম। স্ত্রীলোকটি করুণ স্বরে কহিল, এখন ভয় করলে বা ঘাবড়ালে আপনি প্রাণে মারা যাবেন। আমি যেমন যেমন বলি ঠিক সেইভাবে কাজ করেন, তবে হয়তো আপনাকে বাঁচাতে পারবো, নতুবা কিছুতেই বাঁচবেন না। আমি বলিলাম, মা, তুমি আমাকে বাঁচাও। যদি কোনো দিন বাঁচি আর মানুষ হই তবে তোমার উপকার ভুলব না। সে কহিল, সে পরের কথা, এখন আপনি আমার কথা শুনুন। এই বাড়ির কর্তা আমার শ্বশুর হাটে গিয়েছেন, তিনি এক্ষুনি আসবেন। তিনি আপনাকে কোনো কথা জিজ্ঞাসা করলে বলবেন, আপনি আমার গুরুপুত্র, আপনার নাম গৌর গোবিন্দ গোসাই, আপনার বাবা রাধা গোবিন্দ গোসাই পীড়িত, তাই তিনি আপনাকে এখানে পাঠিয়েছেন। আপনার বাড়ি বলবেন নদিয়া ভাজনঘাট। আপনি আমার পিত্রালয় রামবল্লভপুরের শ্রীনাথ বিশ্বাসের কাছ থেকে এই গ্রাম ও বাড়ির ঠিকানা জেনে এখানে কিছু পার্বণীর জন্য এসেছেন। আমার বাবার নাম শ্রীনাথ বিশ্বাস, আমরা জাতিতে কৈবর্ত, আর আমার নাম মোহিনী। আমার শ্বশুর, আপনি কে, কোথা হইতে এসেছেন এ কথা জিজ্ঞেস করলে আমি যেমন বললাম সেইরকম বলবেন, নতুবা আপনার রক্ষা নাই। আজ রাত্রিতেই ওরা কেটে ফেলবে। আপনি কাকে ভয় করবেন না, বেশ সাহসের সঙ্গে চটপট করে সব কথার উত্তর দেবেন। তারপর যা যা করতে হয় আমিই করব। এই বলিয়া মোহিনী পুকুর হইতে কলসিতে জল ভরিয়া চলিয়া গেল। কিছুক্ষণ পরে একজন বৃদ্ধ ব্যক্তি বাহির বাড়ি আসিল এবং আমাকে দেখিয়া কর্কশ কণ্ঠে কহিল, তুমি কে ঠাকুর? আমার খালি গায়ে পৈতাটি দেখা যাইতেছিল। আমি কহিলাম, আমি রাজবল্লভপুর গ্রামে আমার শিষ্য শ্রীনাথ বিশ্বাসের বাড়ি থেকে এসেছি। আমার বাড়ি নদিয়া ভাজনঘাট। রাধা গোবিন্দ গোসাইয়ের আমি ছেলে। বাবা প্রতি বছর শিষ্যবাড়ি যান, কিন্তু এবার তিনি অত্যন্ত পীড়িত হয়ে পড়েছেন, তাই আমাকেই শিষ্যবাড়ি পাঠিয়েছেন। আমাদের শিষ্য শ্রীনাথ বলল, গুরুপুত্র, আপনি যদি দক্ষিণ পাড়া যান তবে অতি অবশ্যই চর মুকুন্দপুরে আমার মেয়ে মোহিনীকে আশীর্বাদ করে যাবেন। একটা খেয়া নৌকো আমাকে এই খালের পাড়ে নামিয়ে দিয়ে গেছে। দু একজন লোক বলল এই গ্রামের নাম চর মুকুন্দপুর। এই হয়েছে মুশকিল। তা বাবা, তুমি যদি মোহিনীর শ্বশুরের বাড়িটি একবার দেখিয়ে দাও
তাহলে আমি রাত্রিটা সেখানে কাটাতে পারি। বৃদ্ধ এইবার তাড়াতাড়ি আমার পায়ের ধুলা মাথায় লইয়া কহিল, আরে ঠাকুরমশাই, আমার ছোট ছেলের বউয়ের নামই তো মোহিনী, আর আমার বেআইয়ের নাম শ্রীনাথ। তা ভালো কথা, আমি বৌমাকে ডেকে আনি। এই বলিয়া বৃদ্ধ বাড়ির ভিতর গিয়া সেই স্ত্রীলোককে সঙ্গে করিয়া আনিল। মোহিনী গলবস্ত্র হইয়া আমাকে প্রণাম করিল এবং পথে আমার আসিতে কোনরূপ কষ্ট হইয়াছে কিনা ইত্যাদি নানারূপ প্রশ্ন জিজ্ঞাসা করিয়া তাহার পিতামাতা ও ভাই বোনদের কুশল জিজ্ঞাসা করিল। বৃদ্ধ তামাক খাইতে খাইতে কহিল, এইবার ঠাকুরমশাই রান্নাবান্না জোগাড় করে দাও বৌমা, পা ধোয়ার জল আনো, আর শোনো, মণ্ডপের পাশের ঘরে বিছানা করো। মোহিনী আমাকে হাত পা ধুইবার জল আনিয়া দিল। আমি সন্ধ্যা আহ্নিক করিলাম। আমি সন্ধ্যা আহ্নিক সারিয়া বসিয়াছিলাম। মোহিনী বাড়ির ভিতর আমার রান্না বান্নার আয়োজন করিতে গিয়াছে। একটু অন্ধকারও হইয়াছে। এমন সময় দেখিলাম লণ্ঠন হাতে লইয়া চারিজন বলিষ্ঠ ব্যক্তি খালুই মাথায় করিয়া নানারূপ জিনিসপত্র লইয়া আসিল। তাদের বিকট চেহারা দেখিয়া আমি ভীত হইলাম, কিন্তু মোহিনী বলিয়াছে, ভয় করিলে রক্ষা নাই। তাই আমি নির্ভয় গিয়া উর্নিখানি জড়াইয়া চুপ করিয়া বসিলাম। লোকগুলি আমাকে বাহিরের ঘরে চুপচাপ বসিয়া থাকিতে দেইয়া হাতে লণ্ঠন তুলিয়া আমার মুখের কাছে আনিয়া কর্কশ্বরে জিজ্ঞাসা করিল, তুই কে রে? আমি তাহাদের কথার উত্তর দেওয়ার আগেই বৃদ্ধ বলিল, গোসাইচরণ, ইনি তোমার শ্বশুরের গুরুপুত্র, বৌমার সাথে দেখা করতে এসেছেন। অমনি গোসাইচরণ আমাকে সাষ্টাঙ্গে প্রণাম করিল এবং কহিল, পথে তোমার কোনো কষ্ট হয়নি তো ঠাকুর? আমি বলিলাম, গৌরের কৃপায় ভালোভাবেই এসেছি বাবা। এমন সময় মোহিনী আসিয়া কহিল, ঠাকুরমশাই, আপনার রান্নাবান্নার সমস্ত আয়োজন হয়েছে, আপনি বাড়ির ভিতরে আসুন। আমাকে বাড়ির ভিতর দিয়া যাইতে হইল। দেখিলাম ভিতরে বড় উঠান। উঠানের মধ্যে এখানে ওখানে প্রায় 8খানা ঘর। প্রত্যেকখানি ঘর বেশ ভালোভাবে তৈরি, মজবুত ধরনের। মোহিনী আমাকে বাড়ির এক কোণে উঠান হইতে অনেকটা দূরে দোচালা ছোট একখানা ঘরের মধ্যে লইয়া আসিল। ঘরখানি ছোট, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এইমাত্র লেপিয়া পুছিয়া উনুন ধরানো হইয়াছে। আমি মোহিনীর নির্দেশ মতো রান্না করিতে প্রবৃত্ত হইলাম। মোহিনী চুপি চুপি বলিতে লাগিল, ঠাকুর, এই বুড়ো আমার শ্বশুর, আর তাঁর 4 ছেলেই ডাকাত। প্রত্যেক দিন রাত্রে একজন না একজন লোককে ধরে এনে মেরে ফেলে। বাবা জানতেন না যে এরা ডাকাত, তাহলে এমন ঘরে আমার বিবাহ দিতেন না। কিন্তু এখন তো আর উপায় নেই। আমি আমার স্বামীকে অনেক বলি, সময় সময় মনও নরম হয়, কিন্তু যখন ভাইদের সাথে মেশে অমনি ভুলে যায়। এখন এরা সব দূরে খালের মুখে নদীর ধারে চলে যাবে। কোনো না কোনো লোককে ধরে আনবে, রাত্রিতে খাবার লোভ দেখিয়ে, তারপর এই ঘরেই তার রান্নাবান্নার ব্যবস্থা করে দেবে, আদর যত্ন করবে। রাত্রিতে অতিথি যখন ঘুমোবে তখন তাকে কেটে ফেলে তার সর্বস্ব লুটে নেবে। তবে সাবধান, আপনি ভয় পাবেন না। তারপর সে আমাকে একটি ঘরের মধ্যে লইয়া গেল। ঘরটি খালি। মোহিনী বলল, পরশুদিন ওরা একটা লোককে এখানে মেরে ফেলেছিল। লোকটা খুব জোয়ান ছিল, অনেক ধস্তাধস্তি করেছিল। এই দেখুন, এখনও বেড়াতে টাটকা রক্ত। আমি দেখিলাম মাটির লেপ দেয়া ঘরের মধ্যে তখনও রক্ত জমাট বাঁধিয়া আছে। আমার মূর্ছার মতো হইল। সে যাহা হোক, আমি রান্নাবান্না করিয়া কোনো রকমের 2টি ভাত মুখে দিয়া বাহির বাড়ির মণ্ডপের পাশে আমার শোবার জন্য নির্দিষ্ট ঘরে আসিলাম। মোহিনী কহিল, রাত্রি 1 প্রহর পরে 4 ভাই ফিরে আসবে। জানেন ঠাকুরমশাই, আমি আমার স্বামীকে সুপথে আনবার জন্য কত চেষ্টা করেছি। এজন্য কিছু টাকাও জমিয়েছি। আমার ইচ্ছে আর কিছু টাকা জমিয়ে আমার স্বামীকে নিয়ে দূর দেশে চলে যাই, ব্যবসা বাণিজ্য করে খাই, আর এমন পাপ সংসারে থাকবো না। আশীর্বাদ করবেন যেন আমার মনোবাঞ্ছা পূর্ণ হয়। আপনি ঘুমান, আমি আমার স্বামীকে নিয়ে একবার দুপুর রাতে এসে আপনার খোঁজ নিয়ে যাব। ডাকাতের মতিগতি কিছু তো বলা যায় না। আমি শুইয়া পড়িলাম। মোহিনী আমার জন্য গ্লাসে করিয়া খাবার জল ও 1 ঘটি রাখিয়া চলিয়া গেল। আমার ঘুম আসিল না। কখনো বা একটু তন্দ্রার মতো আসে, কখনো কিসের শব্দে যেন জাগিয়া উঠি। এইভাবে কখন যে ঘুমিয়া পড়িলাম তাহার লক্ষ্যই ছিল না। হঠাৎ টের পাইলাম কাহারা যেন পা টিপিয়া আমার ঘরের মধ্যে আসিয়া আমার মশারিটি তুলিয়া আমাকে বেশ ভালো করিয়া দেখিল। তারপর একজন লোক বলিল, দি বেটাকে সাবার করে। এমন সময় অতি দ্রুত গোসাইচরণ ও মোহিনী সেখানে আসিয়া পৌঁছল। সেও অমনি চুপি চুপি। গোসাইচরণ কহিল, এ আমার শ্বশুরের গুরুপুত্র, সাবধান, এ ঘর হইতে যাও।
এইবার তিনজনে ঘর ছাড়িয়া চলিয়া গেল। আমার সারা গা ঘামে ভিজিয়া গিয়াছে, আর ঘুম আসিল না। ভয় ও বিস্ময়ে বিছানায় বসিয়া ছটফট করিতে লাগিলাম, কখন রাত্রি পোহাইবে। এইভাবে খানিক্ষণ কাটিয়া গেল। তারপর হঠাৎ শুনিতে পাইলাম গভীর আর্তনাদ। কেহ যেন অতি করুণ স্বরে বলিতেছে, আমার সব নাও, শুধু আমার প্রাণ বাঁচাও। আর শুনিতে পাইলাম না, শুধু একবার বড় কাতর কণ্ঠে উচ্চারিত হইতে শুনিলাম, বাপ বাপ বাপ। তারপর সব স্তব্ধ। রাত্রি কখন কাটে এইভাবে চুপ করিয়া বসিয়া রইলাম। রাত্রি অবশেষে প্রভাত হইল। আমি সকালে উঠিয়া হাত মুখ ধুইয়া বাহিরের ঘরটিতে বসিয়া রইলাম। বাড়ির কর্তার নিকট হইতে বিদায় না লইয়া তো আর যাওয়া যায় না, আর আমি যাইবই বা কোথায়। একটু বেলা হইলে পর বাড়ির কর্তা এসে আমাকে প্রণাম করিয়া একটি টাকা দিল। আমি তাহাকে আশীর্বাদ করিয়া টাকাটি আঁচলের খুঁটে বাঁধিলাম। সে কহিল, ঠাকুর, আবার যদি কখনো এদিকে আসেন তবে বললেন যে সাধু মালোর বাড়ি যাব, তাহলে কেউ আপনার গায়ে হাত দেবে না। জানেন তো, এই অঞ্চলটা বড় খারাপ। বৃদ্ধ চলিয়া গেল। পরে গোসাইচরণ আসিল, তাহার সঙ্গে মোহিনীও আসিল। তাহারা দুইজনে আমাকে প্রণাম করিল এবং উভয়ে 2টি টাকা প্রণামী দিল। আমি তাহাদিগকে আশীর্বাদ করিলাম আর কহিলাম, তোমাদের ভালো হোক। আর কী বা বলতে পারি। মোহিনী আর তার স্বামী গোসাইচরণকে কহিল, তুমি আমাদের গুরুপুত্রকে বাজারের পথে রেখে এসো। গোসাইচরণকে দেখিলাম সে তার স্ত্রীর অনুগত এবং তাহার চেহারাও অন্যান্য ভাইদের অপেক্ষা ভালো। আমাকে নিরিবিলি পাইয়া মোহিনী কহিল, ঠাকুরমশাই বড় বাঁচা বেঁচে গেলেন। কাল এক ধানের ব্যাপারীকে মেরে প্রায় 2000 টাকা নিয়েছে। আপনি পাছে কিছু টের পান? সেজন্য আমার ভাসুরেরা আপনাকেও মারতে এসেছিল। আমরা অনেক বলে কয়ে আপনাকে বাঁচিয়েছি। আমি কিছুতেই আর আমার স্বামীকে নিয়ে পাপ পুরিতে থাকবো না। জানেন, পাপিষ্টেরা শেষ রাত্রে লোকটার মৃতদেহ বিলের জলে ফেলে দিতে চলে গেছে। আমিও নিঃসংকোচে আমার পরিচয় দিলাম। বলিলাম, মা, আমি জীবনে তোমার উপকার ভুলব না। মোহিনী বলিল, আপনি আমার স্বামীর কাছে খবরদার কোনো কথা বলবেন না। ওকে একেবারেই বিশ্বাস করবেন না। লোকটা বড় দুর্বল চিত্তের, এই ভাইদের কথার বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না। এমন সময় গোসাইচরণ হাতে একটা বৈঠা ও লগি লইয়া আসিল। আমি তাহার সঙ্গে খালের পাড়ে আসিয়া একখানি ছোট ডিঙিতে উঠিলাম। নৌকা চলিতে লাগিল। দেখিলাম ঘাটের পাশে একটা বড় আম গাছের ডাল ধরিয়া মোহিনী আমাদের দিকে সতৃষ্ণ নয়নে চাহিয়া আছে।